মাঝে মধ্যে আমার ভাবলে অবাক লাগে যে ভারত কীভাবে অস্ট্রেলিয়ায় গিয়ে দুইবার সিরিজ জিতে আসলো। 2018, 19 আর 20, 21। 18, 19-এ তো আমরা 3-1 সিরিজটা জিতে যেতাম, লাস্ট ম্যাচে তো মানে বৃষ্টি অস্ট্রেলিয়াকে বাঁচিয়ে দিল। বাট কিভাবে জিতেছিলাম আমরা 18, 19 সিরিজটাতে? অনেকে বলে যে অস্ট্রেলিয়ার স্মিথ ছিল না, ওয়ার্নার ছিল না, কিন্তু ওদের বোলাররা তো সব ছিল। এই স্টার্কি ছিল, কামিন্সি ছিল, হ্যাজেলউড ছিল, তারপরে লায়ন ছিল। তাহলে আর সবাই তখন ইয়ং ছিল, প্রাইম ফর্মে ছিল সেই সময়। তাহলে তো সেই অস্ট্রেলিয়াকে আমরা 18, 19 সিরিজে হারিয়েছিলাম। আর ব্যাটসম্যান ওদের মানে এখনকার যারা, যেমন উসমান খাওয়াজা ছিল, ট্র্যাভিস হেড ছিল, এরাই ছিল। হুম। যদিও 20, 21 সিরিজে যখন আমরা লাস্ট ম্যাচটা সিরিজটা জিতেছিলাম, তখন তো আমাদের 7-8টা মেইন প্লেয়ার ছিলই না টিমে। বিরাট কোহলি ছিল না, হ্যাঁ, তারপরে শামি ছিল না, বুমরা ছিল না, জাদেজা, অশ্বিন ছিল না। হুম। তো অর্ধেকের বেশি মেইন প্লেয়ারই আমাদের ছিল না, এবং তার মধ্যে 5টা 6টা প্লেয়ার তো এই সিরিজে ডেবিউ করেছিল, যেমন ওয়াশিংটন সুন্দর আর টি নাটরাজন ওই 4 টেস্টে ডেবিউ করেছিল। শুভমান গিল, তারপরে নবদীপ সাইনি, মোহাম্মদ সিরাজ, এরা সবাই ওই সিরিজে ডেবিউ করেছিল। এবং আমার মনে আছে লাস্ট টেস্টটা যখন শুরু হয়েছিল, তার আগে নিউজ পেপারে বেরিয়েছিল যে অস্ট্রেলিয়ার যে 4জন বোলার আছে, স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড, লায়ন, এদের সম্মিলিত উইকেট সংখ্যা হচ্ছে 1000+। এবং এই ভারতের যারা বোলার তাদের সম্মিলিত উইকেট সংখ্যা মনে হয় 12টা না 13টা, এরকম সামথিং। তো আমরা অস্ট্রেলিয়ার এগেনস্টে 4th ইনিংসে 328 চেস করে ম্যাচ জিতেছিলাম এবং সিরিজও জিতেছিলাম। এই কথাটা আমি এই কারণে বলছি, কারণ এখন যে অ্যাশেজটা চলছে অস্ট্রেলিয়াতে, সেখানে ইংল্যান্ড 3rd টেস্টটাও হেরে গেছে এবং অস্ট্রেলিয়া 3-0 অলরেডি এগিয়ে আছে এবং সিরিজও নিজের নামে করে নিয়েছে। এখন 2টো টেস্ট বাকি আছে, দেখার এটাই যে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারে কিনা। এবং আমার এটাই অদ্ভুত লাগে যে অস্ট্রেলিয়া যখন ইংল্যান্ডে যায় খেলতে, তখন তো ওরা মানে ডমিনেট করে বা আচ্ছা খাসা খেলা হয় দুই দলের মধ্যেই। 2019 সিরিজটা 2-2 হয়েছিল, 2023 সিরিজটা 2-2 হলো। কিন্তু ইংল্যান্ড যখন অস্ট্রেলিয়া আসে তখন ওরা কেন কম্পিট করতে পারে না? কেন একতরফা অস্ট্রেলিয়া প্রত্যেকবার জিতে যায়? 3-0 এখন এগিয়ে আছে, ঠিক আছে। এর আগে 17-18 সিরিজটা 4-0 জিতেছিল অস্ট্রেলিয়া। সরি, 21-22 সিরিজটা 4-0 জিতেছিল। 13-14 তো হোয়াইট ওয়াশ করে দিয়েছিল 5-0। শুধু 10-11 সিরিজটা ইংল্যান্ড 3-1 জিতেছিল। তার আগে 6-7 সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল, 2-3 সিরিজটা 4-1 ইংল্যান্ড জিতেছিল। এই হচ্ছে ইংল্যান্ডের পারফরমেন্স অস্ট্রেলিয়াতে, এত বাজে পারফরমেন্স। আর ওদের গেমস ওয়ান যেন কী বলেছিল সেই ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে, যে এই সিরিজটাকে আমরা অ্যাসেজের প্রস্তুতি হিসাবে নিতে চাই। এবং এন্ড রেজাল্ট কী হলো? আমরা সিরিজ ড্র করে ফিরলাম, আর ওরা এখন অলরেডি সিরিজ হেরে বসে আছে 3-0। এখন দেখার এটাই যে হোয়াইট ওয়াশ হয় কি না। তবে অস্ট্রেলিয়ার ভাই মানে ফিল্ডিংয়ের তারিফ করতে হবে, ওদের প্রত্যেকটা ফিল্ডার কিন্তু এক্সেলেন্ট, লিটারেলি। মানে স্মিথ, ল্যাবুশানে, প্রত্যেকটা ফিল্ডার ওদের এক্সেলেন্ট। ক্যাচেস উইন ইউ ম্যাচেস কথা আছে না, সেই সেকেন্ড ইনিংসে মানে 4th ইনিংসে যখন ইংল্যান্ড ব্যাটিং করছিল, তখন একসময় 337-এ 7 উইকেট ছিল, 98 রান দরকার ছিল, যদিও অনেকটাই পিছিয়ে ছিল। বাট উইল জ্যাক্স সেট হয়ে গেছিলো, ব্রাইডন কার্সও ভালো ব্যাটিং করছিল। সেই সময় একটা মানে প্যাট কামিন্সের বলে, সরি মিচেল স্টার্কের বলে একটা দারুণ ক্যাচ ধরলো স্লিপে মান্নাস ল্যাবুশানে, আর ম্যাচের মোড়টা ওখান থেকেই পাল্টে গেল, ব্যাস। তারপরে 352 রানে ওরা অল আউট হয়ে গেল। অস্ট্রেলিয়ার ব্যাটিংও দারুণ, বোলিংও দারুণ, না পুরো টিমটাই এক্সেলেন্ট ভাই। মানে ওয়েস্ট ইন্ডিজকে পুরো একতরফা হোয়াইট ওয়াশ করলো জুলাই মাসে, তারপরে ঘরের মাঠেও ডমিনেট করছে। এই ম্যাচে ফার্স্টে অস্ট্রেলিয়া ব্যাটিং করেছিল এবং 371 রান স্কোর করেছিল। 100 রানের আগে 4 উইকেট পড়ে গেছিলো, কিন্তু উসমান খাওয়াজা আর অ্যালেক্স কারি বাঁচিয়েছিল। অ্যালেক্স কারি 106 রান স্কোর করেছিল আর উসমান খাওয়াজা 82 স্কোর করেছিল, ঠিক আছে। তারপরে ইংল্যান্ড ফ্ল্যাট পিচ ছিল, ভেবেছিলাম হয়তো কিছু ফাইট ব্যাক করবে, বাট 286 অল আউট হয়ে গেল। তাও 286 কি 200 রান পেরোনো মুশকিল হয়ে যেত। স্টোকস 83 করলো আর
10 নম্বরে জোফরা আর্চার নেমে 51 রান স্কোর করলো, নয়তো 200 রানের আগে অল আউট হয়ে যেত। তারপরে ওরাও 349 করে দিল, এখান থেকে ট্র্যাভিসের 170 করে দিল, আর অ্যালেক্স ক্যারি 72 রান স্কোর করে দিল। এই যে ট্র্যাভিসের এই প্লেয়ারটাকে আমি যত দেখি তত অবাক হয়ে যাই। মানে একে তুমি নাম্বার 5-এ ব্যাটিং করতে পাঠাও, এ সেখানে রান বানিয়ে দেবে, নাম্বার 4-এ ব্যাটিং করতে নামাও, সেখানে রান বানিয়ে দেবে, ওপেনে পাঠাও, সেখানে রান বানিয়ে দেবে। কীভাবে এতটা ফ্লেক্সিবল হতে পারে একটা প্লেয়ার? এক্সেলেন্ট প্লেয়ার, এক্সেলেন্ট, মানে বেস্ট অল ফরম্যাট ব্যাটসম্যান এই মুহূর্তে, বিগেস্ট ক্লাচ প্লেয়ার অফ দ্য ওয়ার্ল্ড। আর একটা হচ্ছে তার সাথে অ্যালেক্স ক্যারি, এই প্লেয়ারটাও দারুণ, প্রত্যেকটা ম্যাচে দেখি রান বানাতে, কিপিং তো অসাধারণ করে, সে নিয়ে তো কোনো প্রশ্নচিহ্নই নেই। এবং ভারতের বিরুদ্ধে যে সিরিজটা ওরা হেরেছিল 20-21-এ, সেটা একদিকে ওদের জন্য শাপে বর হয়েছিল, কারণ সেই সময় ওদের উইকেট কিপার ছিল হচ্ছে টিম পেইন, এবং সেই টিম পেইন পারফর্মই করতে পারতো না, না ব্যাট হাতে না কিপিং হাতে। সেই থার্ড টেস্টে একটা ক্যাচ মিস করেছিল, আই থিঙ্ক অশ্বিনের না বিহারির। অশ্বিন আর বিহারির মধ্যে 35 ওভারে পার্টনারশিপ হয়ে গেছিলো, 9 না 10 ওভার আর বাকি ছিল মাত্র ডে 5-এর খেলায়, এবং ওটাই লাস্ট রেকগনাইজ পার্টনারশিপ ছিল। তো সেই সময় মিচেল স্টার্কে বলে ক্যাচটা মিস করলো, ম্যাচটা ড্র হলো, এবং তারপরে 4th টেস্ট ইন্ডিয়া জিতে গেল, এবং টিম পেইনের ক্যাপ্টেন্সি এবং প্লেয়িং কেরিয়ারও ওখানেই শেষ হয়ে গেল, এবং অ্যালেক্স ক্যারি লাগাতার তারপর থেকে চান্স পাওয়া শুরু করলো। যাই হোক, তারপরে 349 ওরা স্কোর করেছিল, থার্ড ইনিংসে 435 রান দরকার ছিল। শুরুতে 2 উইকেট পড়ে যায়, মোটামুটি রান টান করছিল, যেমন জ্যাক ক্রলি 85 রান স্কোর করেছিল, এছাড়া জরুটো একটা স্টার্ট পেয়েছিল, 39 স্কোর করেছিল, হ্যারি ব্রুকও স্টার্ট পেয়েছিল, এবার 30-এ আউট হয়ে গেল। বাট 4th ডে যখন খেলা শেষ হলো, তখন তো এমন মনে হচ্ছিল যে মানে হার অবধারিত ইংল্যান্ডের। 207 রানে 6 উইকেট হয়ে গেছিলো, 228 রান তখনও দরকার ছিল, সবাই ভেবেছিল যে হার অবধারিত, এত রান তো মানে চেজিং হয়নি টেস্ট ক্রিকেটে, প্লাস অস্ট্রেলিয়ার যা বোলিং লাইন আপ, তো এত রান চেজ হবে এটা তো ভাবাই উচিত নয়। বাট তারপরে কিন্তু একটা দারুণ পার্টনারশিপ হলো, জেমি স্মিথ 60 রান স্কোর করে আউট হলো, এবং তারপরেও কিন্তু একটা 50+ পার্টনারশিপ হয়ে গেছিলো উইল জ্যাক্স আর ব্রাইডন কাটসের মধ্যে, এবং মনে হচ্ছিল যে এরা হয়তো মেবি জিতিয়ে দেবে, কিন্তু তারপরেই সেই দুর্দান্ত ক্যাচটা ধরলো মিচেল স্টার্কের বলে উইল জ্যাক্সের। প্রত্যেকটা ফিল্ডার অস্ট্রেলিয়ার দারুণ, এক্সেলেন্ট ফিল্ডার, ক্যাচেস উইন ইউ ম্যাচেস বলে না, 2023-এর ODI ওয়ার্ল্ড কাপ ফাইনালেও তাই হয়েছিল। রোহিত শর্মা পুরো পাগলের মতো ব্যাটিং করছিল, 4-6 কোনো বোলার মানছিল না সামনে, ব্যাস তারপরে ট্র্যাভিসের একটা দুর্দান্ত ক্যাচ ধরল, আর ম্যাচের মোড়টাই পাল্টে গেল ওখান থেকে। কত রোহিত শর্মা টিকে যদি যেত 20 ওভার অবধি, তাহলে হয়তো আমরা জিতে যেতাম। ঠিক আছে, তো যাই হোক, 352 অল আউট হয়ে গেল শেষমেশ, 82 রানে হেরে গেল ম্যাচটা। ফাইট করেছিল ইংল্যান্ড, এমন না যে ফাইট করেনি, বাট সিরিজ এখন গেল হাত থেকে। এখন 4th টেস্ট এমসিজিতে হবে, এমসিজিতেও ভালো ব্যাটিং ট্র্যাক হয়, দেখার যে ফাইট ব্যাক করতে পারে কি না 4th টেস্টে, অন্তত একটা ম্যাচ জিততে পারে কিনা, বা ড্র অন্তত করতে পারে কিনা। নয়তো এই বাকি 2টো টেস্টও যদি ইংল্যান্ড হেরে যায়, তাহলে মোস্ট প্রবাবলি এই সিরিজের পরেই এটা সুনিশ্চিত হয়ে যাবে যে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মধ্যেই ফাইনাল হবে। দেখা যাক কি হয়। ইংল্যান্ডের কাছে বেস্ট চান্স ছিল এই সিরিজে আমার মতে ফার্স্ট টেস্টটায়, কারণ হ্যাজেলউড ছিল না, কামিন্স ছিল না। সেকেন্ড টেস্টে তো আরোই মানে মারাত্মক অবস্থা ছিল, হ্যাজেলউড, কামিন্স, লায়ন, 3টে ওদের মেইন বোলার ছিল না, কিন্তু 2টো টেস্টই ওরা খুব বাজেভাবে হেরে গেল, খুব বাজেভাবে হেরে গেল। এখন তো কামিন্স এসে গেছে, স্টার তো আছেই, লায়নও আছে, লায়নের যদিও ইনজিওর্ড হয়েছিল লাস্টের দিকে, তো জানি না এখন খেলতে পারবে কি না, বাট বোল্যান্ড আছে ওদের। তো দেখা যাক এখন বাকি কামব্যাক করতে পারে কি না ইংল্যান্ড, আর এখান থেকে হোয়াইট ওয়াশটা বাঁচাতে পারে কি না। তো এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না, তোমাদের রায় কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব, ধন্যবাদ।